প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির কার্যক্রম চলছে ইসিতে। ভোটের প্রস্তুতি মূল্যায়নে দেশ জুড়ে কাজ করবেন ইইউ এর ৫৬ পর্যবেক্ষক। ইসলাম ব্যবহার করে আসন সমঝোতায় ১১ দলীয় জোট ভাঙার কারণ মত বিশ্লেষকদের। বললেন, কখনোই আদর্শ ভিত্তিক ছিল না জামায়াত নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম। একটা রাজনৈতিক দল নানাভাবে রাজনীতিতে টিকে থাকতে চায় কয়েন করে, এইটাও কিন্তু কয়েনের পার্ট। এখন কেন কয়েন করছে? কারণ সাধারণ মানুষ একটা ধর্মভীরু আছে, তাকে যেন নেগেটিভলি উত্থাপন করা না হয়। সিলেটের ওসমানীনগরে ৩টি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে সড়কে প্রাণ ছড়ল এক পিকআপ ভ্যান চালকের। সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি। ঘোষিত সময়ের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও তিস্তা প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেই আশাহত এলাকাবাসী। ভূ রাজনীতির মারপ্যাচ, বলছেন নদী আন্দোলনে যুক্তরা। এই কাজের শুভ উদ্বোধন করেন জানুয়ারি মাসেই। এটা যদি না করেন তাহলে এই অঞ্চলের মানুষ বিক্ষুব্ধ হবে। আমাদেরকে বারবার প্রতারণা করা হয়। বিগত ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারও তাই করলো আমাদের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির ৮ম দিন আজ সকাল 10টায় শুরু হয়েছে শুনানি, চলবে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ে 511 থেকে 610 নম্বর আপিলের শুনানি হবে। এর আগে শুক্রবার 2 ঘন্টায় 43টি আপিল নিষ্পত্তি হয়েছে। মনোনয়নপত্র ফিরে পেয়েছেন 18 জন, নামঞ্জুর হয় 21টি আবেদন এবং অপেক্ষমান থাকে 4টি। এখন পর্যন্ত মোট 510টি শুনানির মধ্যে 355টি মঞ্জুর করেছে কমিশন। নির্বাচন কমিশনে এই আপিল শুনানি চলবে আগামীকাল পর্যন্ত। প্রার্থিতা বাতিলের সবশেষ তারিখ 20 জানুয়ারি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে দেশব্যাপী 56 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ইইউ মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তালাসে। বলেন, পর্যবেক্ষকরা নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করবেন। পর্যবেক্ষকরা দেশের 64টি জেলায়, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কার্যক্রম চালাবেন বলে জানানো হয়। নির্বাচন ঘনিয়ে এলে আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের 200-র মতো পর্যবেক্ষক মাঠে থাকবেন। নির্বাচন শেষ হওয়ার পর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। We are invited to observe, not to interfere, and we will very strictly adhere to this mandate that's given to us through the invitation. Yes, we received an invitation from Election Commission and from the Ministry of Foreign Affairs. The European Union is grateful for this invitation. ভোটের মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোট কখনো আদর্শ ভিত্তিক ছিল না, বরং ইসলামকে উপজীব্য করে নির্বাচনী আসন সমঝোতার প্ল্যাটফর্ম হওয়ায় 11 দলীয় জোট ভেঙে 10 দলের জোটে পরিণত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভোটের মাঠে এর কোনো ভূমিকা নেই। জোটের একক নেতৃত্ব না থাকায় ভাঙনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। লাভলি বিথির রিপোর্ট। জামায়াত ইসলামের সাথে অন্য ধর্মভিত্তিক দলগুলো টানাপোড়েন বরাবরই ছিল। গণ অভ্যুত্থানের পর সেই দূরত্ব কমাতে সক্রিয় হন নেতারা। ওয়ান বক্স পলিসি, অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে, এই স্লোগান নিয়ে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ 8টি সমমনা দল মোর্চা গঠন করে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে। নির্বাচনের তফসিলের পর আন্দোলন থেকে সরে এসে তারা তৎপর হয় আসন ভাগাভাগিতে। আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি, এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয়। আসন বন্টন রূপ নেয় 11 দলীয় ঐক্যে। এই 3টি দলকে অন্তর্ভুক্ত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি। এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে। জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ 100 আসন থেকে 50-এ নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি শেষ পর্যন্ত। কে প্রধানমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে যদি তারা সরকার গঠন করেন,
কে কটা আসন পাবে এই জায়গায় তাদের একটা উইন উইন সিচুয়েশন আছে। এরই জেরে জোট বর্জন করে চরমোনাই পীরের দল। ইসলাম পন্থার কথা বলে যে জোট গঠন হয়েছিল আদতে সেটি ক্ষমতায় যাওয়ার মাধ্যম ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক। একটা রাজনৈতিক দল নানাভাবে রাজনীতিতে টিকে থাকতে চায় কয়েন করে, এইটাও কিন্তু কয়েনের পার্ট। এখন কেন কয়েন করছে? কারণ সাধারণ মানুষ একটা ধর্মভীরু আছে, তাকে যেন নেগেটিভলি উত্থাপন করা না হয় সেই জায়গাতে এটা করে। বিশ্লেষকদের মতে নির্বাচনের মাঠে জামায়াত ছাড়া অন্য দলগুলোর প্রভাব নেই ঠিকই, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে কোনো একটি দল স্বেচ্ছাচারী হয়ে উঠবে না। জোটে ভাঙন হতে থাকলে জনমনে আস্থাহীনতা বাড়বে। এক দল বা এক মোর্চা শক্তিশালী না হয়ে এটি অবশ্যই একটি বাইনারি, এটি রাজনৈতিক প্রতিপক্ষ থাকা দরকার। হয় দুটি দলই শক্তিশালী হোক, অথবা দুটি জোট হলে দুটি জোটে যেন মানে একটা নেক টু নেক কথা বলতে পারে, তাহলে পরে সংসদটা ভালো থাকবে এবং গণতন্ত্র কেউ ফেসিস্ট হয়ে উঠবে না। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এই দলীয় জোট যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন লম্বা সময়, তাহলে তারা ফ্যাক্টর হতে পারবে। আর তারা যদি এই দুদিন পর পরে ভাঙতে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই তারা দুর্বল হয়ে যাবে এবং মানুষের কাছে আস্থা হারিয়ে ফেলবে। সেই সংখ্যা কি আছে? অবশ্যই আছে। এখন সংবিধান যেভাবে পুনর্লিখন হচ্ছে, তার ফলে তো প্রচুর সুবিধা বিরোধী দলের কাছে যাবে। তো তখন এই বিরোধী দলের সুবিধা কে কোনটা নেবে, কোনটা নেবে না, ভাগাভাগি কামড়াকামড়ি হবে। আর যাদের ক্ষমতার চর্চার আগের অভিজ্ঞতা কম, নতুন করে তারা ক্ষমতা চর্চা করতে চায়, তাদের আরও বেশি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। এর আগে সব দল ও জোটকে তাদের আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করতে হবে। যে অবিশ্বাস ফাটল তৈরি হয়েছে, জোট টিকে গেলেও সেই ঐক্যে আস্থা কতটা থাকবে সন্দেহ বিশ্লেষকদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মিরপুর বেনারসি পল্লী এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন থেকে মোহাম্মদ শরীফ আহমেদ সুমন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে নিহত সুমন 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। এলাকাবাসী বলছে ভবনটিতে প্রায়ই ঘটে এ ধরনের ঘটনা। মিরপুরের মিল্লাত ক্যাম্প সংলগ্ন বেনারসি পল্লীতে সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন। শুক্রবার রাতে এই ভবনে একটি মরদেহের খোঁজ পায় স্থানীয়রা। এসে দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। যখন দেখলাম হ্যাঁ মানুষের লাশ, তখন আমি 999-এ ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে পুলিশ এসেছে। পুলিশ আসার পর আবার সেনাবাহিনীর অপেক্ষা করা হয়েছে। সেনাবাহিনী আসলো, তখন যৌথভাবে টিম ভিতরে ঢুকে সার্চিং মার্চিং করলো, দেখলো যে একটা মানুষেরই লাশ। ঘটনাস্থলে আসে পুলিশ, ক্রাইম সিন ইউনিট, সেনাবাহিনী ও নিখোঁজ আছে এমন ব্যক্তিদের কয়েকটি পরিবার। তাদের মধ্য থেকে একটি পরিবার সুমনের মরদেহ শনাক্ত করে। পরিবারের সদস্যরা জানায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ আহমেদ সুমন। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক। গ্রামের বাড়ি বরিশালের মুলাদিতে হলেও দীর্ঘদিন বাস করছেন ঢাকায়। 5 দিন আগে বাসা থেকে বের হয়েছিলেন শরীফ, এরপর আর ফেরেননি। এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। লাঞ্চ করে বাসা থেকে বের হয়েছে যে সে মোবাইল মার্কেটে কাজ করে, কিন্তু রাত্র 11টায় বাসা ফিরে 10:30 থেকে 11টা, কিন্তু উনি অদ্যবধি ফিরে নেই। আমরা মোবাইলে কল দিছি, সারা রাত্র কল বেজেছে, কিন্তু উনি কল রিসিভ করেন নাই। 4:30টার সময় দেখছি মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমরা পরে থানায় জিডি করছি। পুলিশ বলছে 2 থেকে 3 দিন ধরে মরদেহটি পড়েছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। মৃত্যুর কারণ হিসেবে আমরা হত্যাকাণ্ড হিসেবেই ধরে নিব। গুলির করা কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। ডেড বডি সম্ভবত 2-3 দিন আগেকার হতে পারে। এটা ফরেনসিক রিপোর্টের প্রেক্ষিতে আমরা কনফার্ম হতে পারবো। তারপর আমাদের অবজারভেশন যেটা 2-3 দিন আগেকার হবে। এলাকাবাসী জানায় এই পরিত্যক্ত ভবনটি মাদকের আখড়া হিসেবেই পরিচিত। প্রায়ই এখানে মরদেহ পাওয়া যায় বলে জানান তারা। প্রায় ঘটে, প্রায় বছরে ঘটে, 6 মাস পরে পরে ঘটে, ঘটতেই থাকে। এটা মনে করে আপনার লগে ঝগড়া আছে, ওই এখানে লই আয় রাত্রে বেলা মাইরা দেয়, আমরা তো দেখি না। সাদেক হোসেন খোকা উনি অনেকটা নির্মাণ করে ফেলেছিলেন। যখন তিনি আবার ক্ষমতা হারান, তখন এটা আবার বন্ধ হয়ে যায়। মাঝখানে আবার আনিসুল হক এটাকে ধরেন, তিনি মারা যাওয়ার পর আবার এটা বন্ধ হয়ে যায়। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে জানিয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানির 8ম দিন চলছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সরাসরি নির্বাচন কমিশনে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। এখন পর্যন্ত কতজনের আপিল শুনানি নিষ্পত্তি হলো?
দুপুরের আগে 50 জনের আপিল শুনানি নিষ্পত্তি করতে হবে। আমরা ঘন্টা খানেক তো পার হয়ে গেল, তারও বেশি, 1.5 ঘন্টা। এখন পর্যন্ত অন্তত 10 থেকে 15 জনের আপিল নিষ্পত্তি হয়ে গেছে এবং একই সঙ্গে যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল নানান আচরণবিধি লঙ্ঘনের কারণে, তারাও কিন্তু এখানে আসছেন। বিশেষ করে কিছুক্ষণ আগেও খেলাফত মজলিসের আমির তিনিও এসেছিলেন, তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল, তিনি নোটিশের উত্তর দিয়েছেন এবং বলেছেন সংবাদে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণেই তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, নির্বাচনের আর খুব বেশি সময় নেই, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন সংঘটিত হবে। আগামীকালকের মধ্যেই যত আপিল আসে সবগুলোই নিষ্পত্তি করতে হবে। আজকে সারাদিন ব্যাপী 100 জনের আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন, যে কারণে আমরা দেখেছি বাইরে সেই সব আপিলের নিষ্পত্তি করার জন্য যেসব প্রার্থী আছেন তারা তাদের সংগঠন কিংবা তাদের সমর্থিত আরও নেতাকর্মীদের সাথে করে নিয়ে এসেছেন, তারা বাইরে অপেক্ষায় আছেন এবং খুবই কম সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিরাই মাত্র আপিলের শুনানির জন্য ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন এবং সেখানেই তাদের শুনানি হচ্ছে এবং তাদের পক্ষে যেসব যৌক্তিক কারণ সেগুলো তুলে ধরছেন প্রার্থীরা, সেইগুলো কমিশন একেবারে আইনগত প্রক্রিয়ায় কি করা যায় কি করা যাবে না সেগুলো যাচাই বাছাই করে তারপরেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেক্ষেত্রে কমিশন বারবারই বলে আসছিল আইনগত ভিত্তিতে আইনের বাইরে কোনো কাজেই তারা করবেন না, অর্থাৎ আইনি প্রক্রিয়ায় যতটা স্বচ্ছতায় তাদের আপিলগুলো নিষ্পত্তি করা যায় সেটি করা হচ্ছে। কেউ সংক্ষুব্ধ হচ্ছেন যাদের আপিলগুলো নিষ্পত্তি হচ্ছে না এই অর্থে, অর্থাৎ রায় যদি তাদের পক্ষে না যাচ্ছে তারা এসে বলছেন কেন রায়টি পক্ষে গেল না এবং তারা নানানজনকে দোষ দিচ্ছিলেন। এর আগেও আমরা দেখেছি অধিকাংশই ছিলেন এই স্বতন্ত্র প্রার্থীরা, সেই সব স্বতন্ত্র প্রার্থীরা আপিলে ফিরে পাওয়ার চেষ্টা করছেন সাধ্যমতো এবং আজ সারাদিন ব্যাপী হেভিওয়েট প্রার্থী অনেকেই আছেন, বিশেষ করে দ্বৈত নাগরিকের ব্যাপারে যেসব সিদ্ধান্ত এসেছিল আপিল হয়েছিল সেইগুলোর নিষ্পত্তি হওয়ার কথা আছে আজ। দেবাশিস, ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনা মামলা করেছে নিহতের ভাই। গত রাতে সদর থানায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামালের বিরুদ্ধে মামলা করে রিপন সাহার ছোট ভাই। গত রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় রিপনের পরিবারের কাছে। এরপর স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে গতকাল ভোরে ফিলিং স্টেশনে তেল নেওয়া শেষে সুজনের থেকে টাকা চায় রিপন, তা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেয়। এ সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন সাহা। সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিলেট থেকে ঢাকা যাচ্ছিল এনা ও ইউনিক পরিবহনের 2টি বাস। ওসমানীনগর পৌঁছালে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয় এনা ও ইউনিক বাসের। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় 2 জনের। আহত 10 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সুনামগঞ্জে বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন, আহত হয়েছেন 8 জন। সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের ঘোড়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল এনা পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়, রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে প্রাণ হারান পিকআপ চালক, আহত হন অন্তত 8 জন। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে গণমাধ্যম সম্মেলন, সরাসরি যাচ্ছি সেখানে। নতুন বন্দোবস্তের কথা বলছি, তখন যখন এই রকম হয় তখন ভয়টা আরো বেড়ে যায়। আমরা স্বাধীনভাবে লিখতে চাই, কাজ করতে চাই, আর এই সময়ে দুটো কাগজে প্রথম আলো এবং ডেইলি স্টার যে হামলা হলো সেটাকে আমরা কিভাবে দেখব? অতীতে কি এরকম হয়েছে? কখনো হয়েছে? বন্ধ হয়েছে, ডিভিশন হয়েছে, পুড়িয়ে দেওয়া হলো, সাংবাদিকদের মারার চেষ্টা করা হলো, সংবাদ সম্পাদক পরিষদের সভাপতি তার নিজের সহকর্মীদের বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার হলেন। গত 15 বছর নুরুল কবির ভাই তো সবসময় সত্য বলে গেছেন, কাউ তো দালালি করেন নাই। তাহলে নতুন বন্দোবস্তের জায়গায় তিনি কেন হেনস্থার শিকার হবেন? আজকে গণমাধ্যম কমিশন হলো, সংস্কার রিপোর্ট দেওয়া হলো, কোথাও কি সংস্কার হয়েছে? কেন হয়নি? এই প্রশ্নগুলো রাখতে হবে। আরেকটি বিষয়, ডেইলি স্টার প্রথম আলো আক্রান্ত হলো কেন? যদি একটু অন্যভাবে চিন্তা করি, একই দিন তো সম্ভবত, আমি যদি ভুল না করি,
ছায়ানটেও হামলা হয়েছে, উদীচিতে হামলা হয়েছে। আপনি ওই জায়গাটাতে যেতে হবে, তো ক্ষোভটা কোথায়, সেই জায়গাগুলো অনুসন্ধান করতে হবে। পানি সম্পদ উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের 1 জানুয়ারি উদ্বোধন করা হবে তিস্তা প্রকল্পের কাজ। 16 দিন পেরিয়ে গেলেও সেই কাজ শুরুর কোনো উদ্যোগ নেই। চাতক পাখির মতো তাকিয়ে থাকা অববাহিকার মানুষের আশা এখন হতাশা আর মহাবিরক্তিতে রূপ নিয়েছে। ভূ রাজনীতির মারপ্যাচে বারবার আশাহত হতে হচ্ছে, মনে করেন নদী আন্দোলনে যুক্তরা। তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুষ্ক মৌসুমে উজানে একতরফা পানি প্রত্যাহার আর বর্ষায় পানি ছেড়ে দেওয়ার বলি তিস্তা পাড়ের বাংলাদেশ অংশের 2 কোটি মানুষ। কখনো ভাঙন বন্যায় নিঃস্ব হয় নদী পাড়ের বাসিন্দারা, আবার কখনো ধুধু বালু চড়ে ছড়ায় মরুর উত্তাপ। এমন অবস্থায় প্রাণ প্রকৃতি বাঁচাতে 54 বছর ধরে তিস্তার পানি বিজ্ঞানসম্মত শাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অববাহিকার মানুষ। 2 পারে হয়েছে অবস্থান, মানববন্ধন, নৌকা সমাবেশ, মশাল প্রজ্বলন, সভা, সেমিনার সহ নজিরবিহীন সব আন্দোলন। আগের সরকার প্রতিশ্রুতি দিলেও এগোয়নি তিস্তা মহাপরিকল্পনার কাজ। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও গুরুত্ব পায় মহাপরিকল্পনা। গত বছর ঘোষণা আসে 2026 সালের 1 জানুয়ারিতে শুরু হবে প্রকল্পের কাজ। আমরা আশা করছি সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারব। পানি সম্পদ উপদেষ্টার এই ঘোষণায় স্বস্তি ফিরে আসে বঞ্চনার ক্ষত বয়ে বেড়ানো তিস্তা অববাহিকায়। কিন্তু ঘোষিত সময়ে কাজ শুরু না হওয়ায় তিস্তা পারে এখন ক্ষোভ আর হতাশা। কে দিবে কি দিবে না সেটা পরের কথা। আমাদের বাজেট থেকে আমরা শুরু করি, পরবর্তী সরকার এসে তার ডিসিশন নেবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। 1 জানুয়ারি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হওয়ার ঘোষণা ছিল, সেটি না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা তীব্র হতাশা তৈরি হয়ে গেছে, একটা বিরক্তি তৈরি হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার এই কাজ শুরু করে দিয়ে গেলে বাকি সরকার এসে এই কাজের ধারাবাহিকতা বহন করতে বাধ্য থাকবে। নদী আন্দোলনে যুক্তরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারে থাকা পক্ষগুলো আশ্বাস দিলেও ভূ রাজনীতির মারপ্যাচে বারবার তা পিছিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই নিজস্ব অর্থায়নে কাজ শুরুর দাবি তাদের। চীন, ভারত, রাশিয়া বুঝি না, নিজের টাকায় এটি বাস্তবায়ন করতে হবে। আপনারা এই কাজের শুভ উদ্বোধন করেন জানুয়ারি মাসেই। এটা যদি না করেন তাহলে এই অঞ্চলের মানুষ বিক্ষুব্ধ হবে এবং নতুন করে বড় আন্দোলন তারা গড়ে তুলবে। আমাদেরকে বারবার প্রতারণা করা হয়। বিগত ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারও তাই করলো আমাদের। তিস্তা মহাপরিকল্পনা আন্দোলনে আমি এবং আমাদের জনগণকে নিয়ে যে ভূমিকাটা রেখেছি, আমার এই ভূমিকাটা আমি অব্যাহত রাখবো। এমন পরিস্থিতিতে রোববার রংপুর সফরে আসছেন চীনা রাষ্ট্রদূত ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রোগ্রাম পাইছি, ওটা জেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ওনারা আসলে তারপরে আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারবো। 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রস্তাবিত ব্যয় 12,000 কোটি টাকা। প্রথম ধাপে 9,115 কোটির মধ্যে 2,415 কোটি টাকা নিজস্ব অর্থায়নে করার কথা জানিয়েছিল বর্তমান সরকার। বাকি 6,700 কোটির ঋণের জন্য চীন সরকারের কাছে গত বছর প্রস্তাবনা দিলেও তার কোনো অগ্রগতি নেই, হয়নি প্রকল্পের কোনো সমীক্ষাও। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। হাতিরঝিলে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বাংলাদেশ উইন্টার রান 2026। বাংলাদেশ উইন্টার রানার্সের আয়োজনে এবারের প্রতিপাদ্য রান ফর ক্লিন হাতিরঝিল। অংশ নেয় 1000-এরও বেশি দৌড়প্রেমী। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। শীতের ভোর, হাড় হিম করা কনকনে বাতাস আর আয়েশি ঘুম সব উপেক্ষা করে রাজধানীর হাতিরঝিলে জড়ো হয়েছেন 1000-এর বেশি অ্যাথলেট। ভোরের নির্মল পরিবেশে দৌড়প্রেমীরা অংশ নিলেন হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বাংলাদেশ উইন্টার রান 2026-এ। বাংলাদেশ উইন্টার রানার্স আয়োজন করে এই ম্যারাথন প্রতিযোগিতা। আয়োজকরা জানান, দেশের মানুষের মধ্যে সুস্বাস্থ্য আর সুন্দর পরিবেশ গড়ার বার্তা দিতেই তাদের এই আয়োজন। বিডি ক্লিনের সহায়তায় বাংলাদেশ উইন্টার রানের আয়োজনে
প্রায় 500 লোককে দিয়ে হাতিরঝিলের লেক পাড়ের ময়লাটা আমরা পরিষ্কার করাই। তো আমাদের আমরা নতুন অর্গানাইজার হিসেবে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা প্রত্যেক বছরে এরকম আয়োজন করব। পরিবেশকেও কিন্তু আমাদেরকে ক্লিন রাখতে হবে। এইটাই ছিল আজকে পেকলি প্রেজেন্ট বাংলাদেশ উইন্টার রান 2026 এর প্রতিপাদ্য বিষয়। সচেতনতা সবচেয়ে বড় দরকার আমার যেটা মনে হচ্ছে, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না, নিজেদেরকে সচেতন হইতে হবে। 7.5 কিলোমিটার দৌড়ে অংশ নেন বিভিন্ন বয়সের দৌড়প্রেমীরা। নিজেকে সুস্থ রাখতে যেমন ভূমিকা রাখছে দৌড়, তেমনি পরিবেশকে সুস্থ রাখতে চাই সচেতনতা। এই বার্তাই তাদের কণ্ঠে। একটা ছোট ছোট অভ্যেস তৈরি করা। আমার হাতে একটা ছোট একটা কাগজের টুকরো আছে, এটা আমি ছুঁড়ে ফেলে দিতে পারি, কিন্তু সেটা আমি না ফেলে যদি আমার পকেটে রাখি, নির্দিষ্ট একটা বিনে রাখি, তাহলে কিন্তু পরিবেশটা পরিষ্কার থাকলো। আজকে যখন আমরা রান করছি পুরো ট্র্যাকটা খুব সুন্দর ছিল, কোনো ময়লা কোনো কিছুই ছিল না। সবসময় যেন এরকম আমরা নিজেকে পরিষ্কার রাখি বা আমাদের রোড ঘাট সবসময় ক্লিন রাখি। আমরা অনেকে আসলে বুঝি না, মনে হয় যে সক্রিয়তার কারণে আমরা দৌড়াই, বিষয়টা এমন না। স্বাস্থ্য সচেতন বইলাই আমরা আসলে দৌড়াই। দৌড়টা আসলে যেরকম আমাদের ফিজিক্যাল ফিটনেস বা মেন্টাল ফিটনেসের জন্য জরুরি, সেরকম পরিবেশটাও আমাদের পরিষ্কার রাখা জরুরি কিন্তু আমাদের জন্যই। এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় এক গার্মেন্টস কর্মী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। থানায় মামলা করেছেন ভুক্তভোগী। শুক্রবার রাতে মনপুরা এলাকায় এই ঘটনা হয়। ভুক্তভোগী সুনামগঞ্জের বাসিন্দা। পুলিশ জানায় ঢাকায় এক গার্মেন্টসে কাজ করত ভুক্তভোগী তরুণী। তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মনপুরার সজীবের সাথে। গত 14 জানুয়ারি বিয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ভোলায় সজীবের দাদি বাড়িতে যায় এসে। গতকাল সকালে স্থানীয় মাসুদ, আল আমিন সহ আরও কয়েকজন ভয় ভীতি দেখিয়ে সালিশ ও চাঁদান নামে তাদের থেকে 2.5 লক্ষ টাকা নেয়। পরে রাতে ভুক্তভোগী ও তার প্রেমিককে নিয়ে বেড়ি বাঁধে যায় অভিযুক্ত মাসুদ ও আল আমিন। সেখানে প্রেমিককে আটকে রেখে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এই ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা করে ভুক্তভোগী। লিবিয়ার পূর্বাঞ্চলে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে 21টি মরদেহ। এরা সবাই অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। অনেকের শরীরেই মিলেছে আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে পাচারকারীদের নির্যাতনের শিকার হয়েছিলেন তারা। অভিবাসন প্রত্যাশীদের দলটিতে থাকা 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্দিদশা থেকে পালাতে সক্ষম হয়েছে তারা। সাব সাহারা অঞ্চল থেকে উন্নত জীবনের আশায় ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল দলটি। গোপন সূত্রে খবর পেয়ে আজ দাবিয়া শহরে তল্লাশি অভিযান চালায় লিবিয়া প্রশাসন। জমির মালিককে জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন গণকবরের কথা। এই ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে। শুরু হয়েছে তদন্ত। কারো চাপে কিংবা প্ররোচনায় নয়, নিজের ইচ্ছায় ইরানে হামলা করা থেকে বিরত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ব্রিফিংয়ে নিজেই এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরান কর্তৃপক্ষ আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয়ায় দেশটিতে হামলা করেননি দাবি ট্রাম্পের। কেউ আমাকে আশ্বস্ত করেনি, আমি নিজেকে আশ্বস্ত করেছি। ইরান 800-র বেশি মানুষকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল, কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি। আমার কারণে ইরানের ওপর এই প্রভাব পড়ে। সড়ক দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এই দুর্ঘটনা হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ফোর্ট ওকলেথর্প এলাকার ব্যস্ততম সড়কে সিগন্যাল পড়ায় অপেক্ষমান থাকে বেশ কিছু যানবাহন। এমন সময় ব্রেক না করে অপেক্ষমান যানবাহনে ধাক্কা দেয় একটি গাড়ি। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ক্ষতিগ্রস্ত হয় আরও 6টি যানবাহন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 4 জন। দর্শক, এই ছিল যমুনা নিউজে।